ওকে, বিএসটিডির পার্ট 2 কোয়েশ্চেন নাম্বার 21 থেকে 24 অবধি আমরা ডিসকাস করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, বই থেকেও তোমরা একটু ভালো করে পড়বে, একটু পড়ে নিস রে, শুধু আমার কথা শুনে গেলে তাহলে লিখতে পারবি না। আমি তো খুব শর্ট অ্যান্ড সিম্পল বলছি, তোকে বানিয়ে বানিয়ে লিখতেও হবে, যেটা ডিটেলসে বই থেকে পড়তে হবে। জ্ঞাতকরণের অর্থ নির্দেশ করো। হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন মানে কথা বলা। শুধুই কি কথা বলা? আমি যদি বলি নো কমিউনিকেশন ইজ অলসো এ কমিউনিকেশন, মানে নো কমিউনিকেশন ইজ অলসো এ কমিউনিকেশন। তা তুই আমায় জিজ্ঞাসা করলি, স্যার আজকে পড়াটা না করে আসিনি, আমি কিছু বললাম না, সাইলেন্ট, আমি চুপ করে আছি, এটাও তো একটা মেসেজ কনভে করছে যে আমার মাথা গরম হয়ে গেছে, এবার তোকে বকবো বা কিছু একটা কথা আমি বলবো। তার মানে কি, কমিউনিকেশন মানে শুধু কথা বলা না, বডি ল্যাঙ্গুয়েজ, চুপ থাকা, চোখ দিয়ে মানে যেরকম আমরা অঙ্গভঙ্গিমা করি, সব কিছু হচ্ছে কমিউনিকেশনের পার্ট। কথা বলা ইজ আ পার্ট অফ কমিউনিকেশন, রাইট? ফিচার্স অফ ডাইরেকশন, নির্দেশনার বৈশিষ্ট্য। নির্দেশনা একটু আগের ভিডিওতে পার্ট নাম্বার 1-এই আমরা ডিসকাস করছিলাম। নির্দেশনা মানে বলে দেওয়া যে তুমি এই কাজটা করো, তুমি ওই কাজটা করো, তুমি ওই কাজটা করো, কিভাবে কি কাজ করতে হবে। তো তার বৈশিষ্ট্য কি আছে? এটা হচ্ছে ফ্লেক্সিবল হতে হবে, সিম্পল হতে হবে, যাতে এরকম ডাইরেকশন, তারপরে অর্গানাইজিং, কমিউনিকেশন, এগুলো যাই কোয়েশ্চেন দেবে 2-3টে পয়েন্ট কমন থাকবে। ফ্লেক্সিবল হতে হবে, সিম্পল হতে হবে, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, মানুষ যাতে বুঝতে পারে। ডাইরেকশন কেমন হওয়া উচিত? সিম্পল বলা উচিত, যে আমি বলছি তুই বুঝছিস, আমি এমন কিছু বললাম তুই বুঝলিই না, তাহলে হবে না। আচ্ছা, যাই হোক, তারপরে দিয়েছে ডিসকাস ম্যাসলোস হাইরার্কি অফ নিড থিওরি ইন ব্রিফ। আগের ভিডিওতে এটাও আমরা ডিসকাস করেছি। অ্যাব্রাহাম ম্যাসলো 5খানা কনসেপ্ট দিয়েছে। প্রথমে ফিজিওলজিক্যাল নিড, আমাদের খাবার দরকার, জামা কাপড় দরকার, ঘুম দরকার, এগুলো হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 কি দরকার? সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমার যদি শরীর খারাপ হয়, যদি চাকরি চলে যায়, হাত পা বাদ হয়ে গেল, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে যাতে বসে আমি খেতে পারি, এটা সেফটি অ্যান্ড সিকিউরিটি। থার্ড হচ্ছে আমাদের কি দরকার? ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব, এইগুলো দরকার। দেখবি মানুষ, তোরা এখন তোদের 18-19 বছর বয়স, তোরা এখন হাসেল করবি, চাকরি বাকরি করবি, হ্যানা ত্যানা করবি, মানে কি তোরা তোদের ওই ফিজিওলজিক্যাল নিড তো বাবা মা পূরণ করে দিচ্ছে, সেফটি অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার চেষ্টা করছিস, মানে ওই নিচের দুটো স্টেপেই তোরা আছিস। আবার যখন আমাদের মতো হয়ে যাবি, একটু চলো পয়সা পয়সা একটু কামিয়ে নিলাম, আমাদের সব বন্ধুরাই তখন যে ভাই একদিন দেখা কর, একদিন একসাথে বসি, ঘুরতে টুরতে যাই, আমরা আবার দেখা করি। স্কুল কলেজে দেখবি বয়স্কদেরই রিইউনিয়ন হয়, কখনো দেখছিস 22 বছরের ছেলে রিইউনিয়ন হচ্ছে? ওরা এখন হাসেল করছে, ওরা এখন লাইফে সেফটি সিকিউরিটি এগুলো অ্যাচিভ করবে। রিইউনিয়ন, পয়সা কামিয়ে নিল অনেক, চলো পুরনো বন্ধুদের সাথে দেখা করি, রিইউনিয়ন করি, বা গার্লফ্রেন্ড দরকার, ওয়াইফ দরকার, হোয়াট এভার, মা বাবা। তো এইগুলো হচ্ছে তোর থার্ড পয়েন্ট। তাই কেউ নিজের মা বাবা বা শহর ছেড়ে বাইরের শহরে যায় কেন? পয়সাই কামানোর জন্য না যায়? তারপরে হচ্ছে তোর ওই আত্মসম্মান দরকার, লোক তোকে বলবে, তোকে দেখলে হাত জোর করবে, তো এটা দরকার। লাস্ট দরকার হচ্ছে হু অ্যাম আই, স্পিরিচুয়ালিটি, মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, পৃথিবীতে আমার কি মানে অস্তিত্ব, আমি কেন জন্মেছি, এই নিচেরগুলো ফুলফিল না হলে ওপরেরটা কখনো ফুলফিল হবে না। আমি কোনো মানে সাধু বাবা নয়, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। আমি নিজেই 1 নম্বরে আটকে আছি, রাতে ঘুম হচ্ছে না। কি, রাতে ঘুমাতে যাচ্ছি, কাল ভিডিও বানাতে হবে ওই টপিকে, ঘুমাতে পারছি না, দেরি হয়েছে, সকালে তাড়াতাড়ি খুলেছি, যাই তাড়াতাড়ি যাই একটা ভিডিও বানাই। আমার এখন ডেলি কাজ হচ্ছে, তোদের তো পরীক্ষা চলছে, আমার ছুটি ছাটা আছে, সকালে ওঠো ঘুম থেকে, কোচিংয়ে এসে ভিডিও বানাও, বাড়ি চলে যাও, একটা দুটো যা ব্যাচ আছে বিকমের ব্যাচগুলো সেগুলো পড়াও, বাড়ি যাও, ঘুরে বেড়াও, আবার ভিডিও বানাও, এই করো, এডিট করো, থাম্বনেল বানাও। আচ্ছা, কনসেপ্ট অফ লিডারশিপ। লিডারশিপ মানে কি? একজনকে দরকার যে ডাইরেকশন দেবে, তাকে লিডার বলা হয়, সে কাজগুলো সবাইকে বুঝিয়ে দেবে। তো এই কনসেপ্টটাকে কি বলা হয়? লিডারশিপ। দেখবি আমাদের বন্ধুদের মধ্যেও লিডার থাকে। আমরা দুর্গাপুজোর সময় ঘুরতে বেরোলে, বা বাদ দিলাম দুর্গাপুজোর, টিচার্স ডের সময়
তোরা এই যে কেক কিনে আনিস আমার জন্য, হ্যানা ত্যানা, 2-3টে ব্যাচে কেউ একজন থাকে দেখবি যে টাকা কালেক্ট করে, দায়িত্ব নেয়, সবাইকে ফোন করে ভাই টাকা দে। সকালের ব্যাচে থাকে না ওই ভবিষ্যৎ শয়তান, ও হচ্ছে লিডার তোদের। এটাকে কি বলা হয়? লিডারশিপ বলা হয়। ভালো লিডারের কি একটা গুণ হতে হবে? ভালো কমিউনিকেশন হতে হবে। তুই ভালো করে দেখবি সায়ন মেবি পড়াশোনায় অত ভালো পারফর্ম না করলেও ওর কমিউনিকেশন কিন্তু ভালো। সায়ন তুই খুশি হয়ে যা, তোর কথাই বলছি। অনেকগুলো সায়ন আছে, তাই ফার্স্টে বললাম ভবিষ্যৎ শয়তান। আচ্ছা, তারপরে দেওয়া আছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন। এটা চলছে তো না, আগে পরে হয়ে গেল। ফর্মাল কমিউনিকেশন, ফর্মাল কমিউনিকেশন মানে ফর্ম্যালিটি মেনটেন করে কথা বলা। আমরা যেটা স্কুলে করি, স্যার আসবো, ম্যাম আসবো, এটা ফর্ম্যালিটি মেনটেন করে কথা বলি। বা আমার সাথে তোরা যেটা কথা বলিস বেসিক্যালি ফর্ম্যালিটিই বলা হয়। আমিও তোদের সাথে যে কথাগুলো বলি আমাদেরটা ফর্মাল কমিউনিকেশন বলা হয়, বা সেমি ফর্মাল বলা যেতে পারে। বন্ধুদের মধ্যে যে কমিউনিকেশনটা হয় ওটা ইনফর্মাল কমিউনিকেশন। এইটা এটা দিয়েই শুরু হয়। হ্যাঁ, তো ওটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। কোনটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড? ফর্মাল কমিউনিকেশন। তুই বন্ধুদের মতন কথা কতজনের সাথে বলতে পারবি? 10, 15, 20, তো 500 জন বন্ধু আছে, তাদের সাথে বলতে পারবি। পৃথিবীতে 150, আমাদের ইন্ডিয়াতে 150 কোটি লোক আছে, বাকি লোকের সাথে কথা বলতে গেলে তোকে ফর্মালিটি মেনটেন করেই কথা বলতে হবে। তো দুটোরই কিছু বেনিফিট আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। ফর্মাল কমিউনিকেশন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে বেনিফিট। ডিসঅ্যাডভান্টেজ কি? কমিউনিকেশনের ফ্লোটা খুব স্লো। আর ইনফর্মাল কমিউনিকেশনের গসিপ এইসব জিনিসগুলো ফ্লোটা হেভি তাড়াতাড়ি। বন্ধুদের মধ্যে কোনো কথা কি তাড়াতাড়ি ছড়িয়ে যায়। আর অফিসে কি হয়, ফর্ম্যালিটি যেগুলো কাজের কথা স্লোলি হাইরার্কি ফলো করে যায়, তো ওর স্পিডটা কম ফর্মাল কমিউনিকেশনের। আচ্ছা, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট? ফাইন্যান্স ইজ অল অ্যাবাউট মানি। ফাইন্যান্স ইজ অল অ্যাবাউট মানি। টাকা কামালে বড়লোক হওয়া যায় না শুধু, মানে টাকা কামিয়েই শুধু বড়লোক হওয়া যায় না, টাকাকে ম্যানেজও করতে হয় প্রপারলি। টাকাকে তুই যদি ম্যানেজ না করতে পারিস খুব তাড়াতাড়ি গরিব হয়ে যাবি। আবার অল্প টাকা কামিয়েও যদি তুই প্রপারলি ম্যানেজ করিস তুই স্টেবল পজিশনে আসতে পারবি। খুব বড়লোক হয়ে যাবি না, কিন্তু স্টেবল পজিশনে আসতে পারবি। যেমন ধর উদাহরণ নে, ছাপড়িদের উৎপাতে না বিরক্ত হয়ে গেছি। এ ধর 25,000 টাকা পার মান্থ ইনকাম করে, আরে প্রপার ছাপড়ি, বিল্ডিং এর ওপরেই থাকে। এ ধর 25,000 টাকা পার মান্থ কামায়, আর এ 1 লক্ষ টাকা পার মান্থ কামায়। এ এসআইপি করেছে মিউচুয়াল ফান্ডে 15,000 টাকা। নেসেসিটি ধরে নে 8,000 টাকা খরচা করে, 15,000 টাকা সেভিংস। নেসেসিটিতে কত খরচা করে? 8,000 টাকা। ফুর্তি করে মজ মস্তি 2,000 টাকা। এর এটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এ কি করে? একটা গাড়ি কিনেছে, না আমি তো এই উচ্চারণটাই ছোটবেলায় করতে পারতাম না। পরসে মানে আমি মাছ ভাবি, বাংলাতে না পার্সে মাছ, মাছ। তো গাড়ি কিনেছে এটা, ঠিক আছে, ওর গাড়ির ইএমআই তেই চলে যায় 60,000 টাকা। 60,000 টাকা। আর এ হচ্ছে মজ করে, হচ্ছে ফুর্তি করে, মদিরা পান করে 30,000 টাকা। রোহিতের কথা শুনে বলি, 30,000 টাকা দামি দামি ব্র্যান্ডের মদিরা পান করে। আর এসআইপি করে 10,000 টাকা। খায় না, মদিরা খেয়ে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে ওর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। তোর কি মনে হয় কে গরিব হয়ে যাবে তাড়াতাড়ি? 1 লাখ টাকা কামিয়েও গরিব হয়ে যাবে, কারণ ও আমার কাছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শেখেনি।
হ্যাঁ, সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা। তো যাই হোক, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং or financial management একটু বোঝা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ইজ আ পার্ট অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা পার্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হোল কনসেপ্টটা। ওকে, হোয়াট ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন? সম্পদ সর্বাধিকরণ। দুটো কনসেপ্ট হয়, প্রফিট ম্যাক্সিমাইজেশন, একটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ধর আমার কাছে নাম্বার অফ স্টুডেন্ট ধরে নে 500, একজনের থেকে আমি ফিস নিচ্ছি ধরে নে 1000 টাকা, তাহলে আমার ইনকাম কি হলো? 5 lakhs পার মান্থ। ঠিক আছে, আমার এবার মনে লোভ চলে এসছে, স্টুডেন্ট 500ই থাকলো, আমি ফিসটা বাড়িয়ে দিলাম, 1500 করে দিলাম, কত হয়ে গেল? ক্যালকুলেটরে কর না, 7.5 lakhs। তো এটাকে কি বলা হয়? প্রফিট ম্যাক্সিমাইজেশন। এটা রিস্কি প্রসেস, ফিস বাড়িয়ে দিলে স্টুডেন্ট কমেও যেতে পারে। মার্কেটিং একটা চ্যাপ্টার আছে প্রাইসিং, ভুলভাল প্রাইসিং করলে তো বিজনেস ডুবে যাবে। তো প্রাইসিংটা আমায় খেয়াল রাখতে হবে। উল্টো পাল্টা ধর 1500 টাকা তাও মেনে নিলাম পড়ছে, যদি এইটা আমি 2500 করে দিই, 500 জন থেকে 100 জন হয়ে গেল, তখন 2.5 lakhs। মেবি আমি ফিস বাড়িয়ে দিলাম কিন্তু স্টুডেন্ট কমে যাবে, তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন কনসেপ্ট এটাকে বলা হয়। প্রফিট কত বেশি কামানো যায়, কত বেশি প্রফিট করা যায়, সেই চেষ্টা করছি। নাও হোয়াট ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন? নাম্বার অফ স্টুডেন্ট 500, ফিস 1000 টাকা করে নিচ্ছি, আমি চেষ্টা করব যে কিভাবে 500 স্টুডেন্টকে 800 করা যায়, 900 করা যায়। ফিসটা কি করব? 1000 থেকে কমিয়ে 800 করে দেবো, 900 করলাম, 800 থেকে কমিয়ে 750 করে দিলাম। মেবি এখানে কত কামাচ্ছি? 5 lakhs, এখানে 6.4 lakhs, বেশি কামাচ্ছি। প্রাইসিংকে এমনভাবে কন্ট্রোল করার চেষ্টা করব, এমন রাখার চেষ্টা করব যে যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট আমি গেইন করতে পারি। কোনো প্রোডাক্ট বিক্রি করলে আচ্ছা দাম কি কমিয়ে দিলেই হয়ে গেল ওয়েলথ ম্যাক্সিমাইজেশন? না, দামকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে। দাম অতিরিক্ত কমিয়ে দিলে মানুষ ভাবে চিপ প্রোডাক্ট। দাম একদম কমও নয়, একদম বেশিও নয়, দাম একদম এ রাখার চেষ্টা করবো। ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কনসেপ্ট মানে গ্রোথ মাইন্ডসেট। তুই ধর একটা বিজনেস চালাস, আর একটা ব্রাঞ্চ ওপেন করার চেষ্টা কর, অনলাইন ই কমার্স সাইটে ঢোকার চেষ্টা কর, এমন কিছু করার চেষ্টা কর যাতে তোর এরিয়া অফ বিজনেস বড় হয়ে যায়। তোর তুই এই এরিয়াটায় বিজনেস করছিলি, যাতে তোর এরিয়াটা এরকম বড় হয়ে যায়। তো এটাকে বলা হয় ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। যেমন ধর এই যে আমি বড়নগরে পড়াই, বড়নগরে মোটামুটি ঠিকঠাক স্টুডেন্ট পড়তে আসে, আমি ভিডিওস বানাচ্ছি কি কারণে? আমি আমার এরিয়াটাকে বড় করার চেষ্টা করছি। তো এই কনসেপ্টটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের, রাইট? বোঝা যাচ্ছে? কারণ এখন ইউটিউব ভিডিওসে আমি তো কারোর থেকে টাকা পাচ্ছি না, প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে না, স্টিল আই এম ট্রাইং যাতে নাম্বার অফ স্টুডেন্ট বেসটা বড় হয়ে যায়। বোঝাতে পারছি? ওকে, আচ্ছা, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার? ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কাকে বলে এটা একটু বোঝার চেষ্টা করি। এটা ভালো করে দেখে নে, আমার কথাগুলো মাথায় ঢুকে গেলে না তুই পরীক্ষায় বানিয়ে লিখতে পারবি। আমার কথাগুলোই লিখে দিবি ওয়ার্ড। আমি নিজে কাউর পক্ষে এত কিছু বিজনেস স্টাডি বই মুখস্থ করে যাওয়া পসিবল নয়। আমি যখন পরীক্ষা দিতে যেতাম বুঝে নিতাম, তারপরে বলতাম কোয়েশ্চেন দাও, খালি পয়েন্টগুলো মনে রাখতাম। লেখা কাকে বলে? কি ছিল কোয়েশ্চেনটা? ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। ধর এটা এ লিমিটেড, এটা বি লিমিটেড, এটা সি লিমিটেড। আর একটা কোম্পানি কোথা কোথা থেকে ফান্ড রেইজ করতে পারে? এ কোম্পানি ক্যান রেইজ ফ্রম ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 লাখ টাকা। ডিবেঞ্চার এখন লিখছি না, কারণ ডিবেঞ্চার আমরা
প্রপারলি এখনো শিখিনি, লোন লিখছি, ঠিক আছে। এ লিমিটেড 10 লাখ টাকার শেয়ার ইস্যু করে ফান্ড কালেক্ট করেছে, আর লোন হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে টোটাল ক্যাপিটাল কত? 12 লক্ষ। 10 লক্ষ টাকার শেয়ার ক্যাপিটাল, 2 লক্ষ টাকা লোন, 12 লক্ষ টাকা লোন নিয়েছি। 12 লক্ষ টাকা ব্যবসায় ইনভেস্ট করেছি, 2 লক্ষ টাকা লোন নিয়েছি, 10 লক্ষ টাকা শেয়ার ইস্যু করে কালেক্ট করেছি। তো এই 12 লক্ষ টাকাকে কি বলা হয়? ক্যাপিটাল এমপ্লয়েড। এ হচ্ছে 5 আর 7, এর হচ্ছে 2 আর 10। তিনজনেরই দেখ বিজনেসে 12 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, কিন্তু তিনজনের দেখ ক্যাপিটাল স্ট্রাকচারটা আলাদা। তো এই ফ্রেমওয়ার্কটাকে কি বলা হয়? ক্যাপিটাল স্ট্রাকচার বলা হয়। মানে তুই শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, লোন, ডিবেঞ্চার্স, এইগুলোকে কি রেশিওতে নিচ্ছিস তার স্ট্রাকচারকে ক্যাপিটাল স্ট্রাকচার বলা হয়ে থাকে। কোনটা বলতো রিস্কি অর্গানাইজেশন? কারণ এর লোন অনেক হাই, ও বিজনেসে পয়সা কামাক বা না কামাক, হি হ্যাজ টু পে ইন্টারেস্ট, ইন্টারেস্ট পে করতেই হবে। আর সব থেকে কনজারভেটিভ কে? এ যদি পয়সা কামায় তাহলে ইন্টারেস্ট পে করতে হবে, ইন্টারেস্টটাকে কম পে করতে হবে, মানে বার্ডেন খুব কম আছে, এর বার্ডেন অনেক হাই। গ্রোথ পোটেনশিয়াল কার বেশি বলতো? এ হচ্ছে মাঝামাঝি, সি এরই বেশি। কারণ লোন হচ্ছে সস্তা হয়, লোন সবসময় কি হয়? চিপ, রাদার দ্যান ইকুইটি শেয়ার ক্যাপিটাল। লোনে ইন্টারেস্ট রেট 10, 12, 15% হয়, ইকুইটি শেয়ারে নিজের প্রফিটেরই হিস্সা দিয়ে দিতে হয়। যখন কোম্পানি গ্রোয়িং স্টেজে থাকে আর ম্যাসিভ গ্রোথ হচ্ছে কোম্পানির, তখন এইটা ভালো সিচুয়েশন, ইন্টারেস্ট দিয়ে হাঁটিয়ে দে। আর যখন কোম্পানির গ্রোথ হচ্ছে না তখন এইটা ভালো। ধর এইভাবে বোঝ, আমি পড়ানো স্টার্ট করলাম, একটা রুম রেন্টে নিলাম, ল্যান্ডলর্ড এরমভাবে দুটো অপশান দিল, যে একটা তো তুমি 5,000 টাকা পার মান্থ ভাড়া দিয়ে দাও, যত খুশি স্টুডেন্ট পড়াও, তোমার পার্সোনাল ব্যাপার। আর একটা বললো পার স্টুডেন্টের পেছনে আমি 100 টাকা করে নেব তোমার থেকে। দেখ একটাতে কি হচ্ছে? রিস্ক আছে, একটাতে রিস্ক নেই। 5,000 টাকায় কি হচ্ছে? কম স্টুডেন্ট আসলে আমি গেলাম, আর 100 টাকাটা সেফ। কিন্তু বেশি স্টুডেন্ট আসলে আবার এটাই লস, 500 জন স্টুডেন্ট আমার কাছে পড়তে আসছে, 500 ইন্টু 100 দিতে গেলে তো 50,000 টাকা। 50,000 টাকা দিতে ওর ভাল লাগবে তোর? তার থেকে ভাই 5,000 টাকা ভাড়াটা বেশি ভালো। কিন্তু আর্লি স্টেজে 5,000 টাকাটা কঠিন হয়ে যাবে, যে স্টুডেন্ট আসবে কি আসবে না আমি তো জানিই না। কিন্তু কোম্পানি যখন গ্রো করছে তখন তুই 5,000 নে ভাই, বোঝা যাচ্ছে? ইকুইটি শেয়ার ইস্যু করা মানে ওনারশিপ ক্রিয়েট করা, নতুন নতুন ওনার, শেয়ার হোল্ডার্স আর দ্য ওনার অফ দ্য কোম্পানি। থার্ড সেমে টিক মার্ক দিতাম। নতুন ওনার আসছে মানে কি? প্রফিটটাও ওনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, বুঝতে পারছি? ওকে। তারপরে হাই গিয়ার্ড ক্যাপিটাল আর লো গিয়ার্ড ক্যাপিটাল। বাইক চালাস, মেবি রোহিত চালাস, তোরা চালাস, হাই গিয়ারে বাইক জোরে যায় না স্লো যায়? জোরে যায়, আবার অ্যাক্সিডেন্ট হওয়ারও রিস্ক থাকে। আর লো গিয়ারে বাইক কি হয়? স্লোলি যায়, কিন্তু অ্যাক্সিডেন্টও হবে না। এটা হচ্ছে হাই গিয়ার। লোন অনেক হাই, রিস্ক অনেক হাই, মানে গাড়ি ফোর্সে যাচ্ছে, প্রফিট যদি হয় এখানেই হবে বেশি টাকা প্রফিট। এটা লো গিয়ার, এখানে গাড়ি স্লোলি যাচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্টও হবে না। হাই রিস্ক হাই প্রফিট, লো রিস্ক লো রিওয়ার্ড, হাই রিস্ক হাই রিওয়ার্ড, লো রিস্ক লো রিওয়ার্ড। তো এবার তুই কি করবি? তোকে এটাই ডিসিশন নিতে হবে, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডিসিশন। কি বলা হয়? ফাইন্যান্সিয়াল ডিসিশন। ওকে। হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল? ডে টু ডে অপারেশন চালানোর জন্য আমাদের টাকা দরকার। তো ইন অর্ডার টু রান আ বিজনেস স্মুথলি উই নিড সাম অ্যামাউন্ট অফ মানি ইন আওয়ার হ্যান্ড, টাকা দরকার। তো সেটাকে কি বলা হয়? ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। ধর আমার রোল চাউমিনের দোকান, এই যে ময়দা কেনো, তেল কেনো, শসা পেঁয়াজ কেনো, রোল বিক্রি করো, আবার টাকা এলো, আবার আলু কেনো, এইগুলো। তো এইটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। তার পরের কোয়েশ্চেন কি আছে? ফিক্সড অ্যান্ড ফ্লাকচুয়েটিং।
সারা বছর ধর আমি রোল চাউমিন বানাচ্ছি, আমার একটা দোকান আছে, রেস্টুরেন্ট ধরে নে, রোল চাউমিন বানাচ্ছি, তোর বিরিয়ানি বানাচ্ছি, তো আমার একটা ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। দুর্গাপুজোর সময় একটু বেশি ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, তো তখন বেশি বিক্রি হবে, মানুষ ঘরে খাওয়া ছেড়ে দেয় দুর্গাপুজোতে, তখন বেশি বিক্রি হবে। সেটা হচ্ছে ফ্লাকচুয়েটিং ওয়ার্কিং ক্যাপিটাল। আর সারা বছর যেটা চলছে ওটা ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল। ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, একটু আগে বলছিলাম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তুই ভালো করে না পারলে গরিব হয়ে যাবি, বেশি টাকা কামালেও গরিব হয়ে যাবি। তারপরে ফান্ডকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবি না। ধর তোর কাছে কোনো অপরচুনিটি আছে, তুই 1 লাখ টাকা করে পার মান্থ কামাস, বাট সেভ করিস না, একটা অপরচুনিটি আছে, তুই কি গ্র্যাব করতে পারবি? না। ধর আমার কোচিনের বাইরের এই রুমটা, ধর বিল্ডিংটার নিচের ফ্লোরটা ধর বিক্রি করতে চাইছে, আমার কাছে যদি টাকা না থাকে আমি কি করে কিনবো? তো এরকম সেভ করা দরকার। প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কনসেপ্ট একটু আগেই বুঝিয়েছি। মেন ফাংশনস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তিনটেই মেন ফাংশনস হয় তোর। ফাইন্যান্সিং ডিসিশন, ইনভেস্টিং ডিসিশন, আর 3 হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। ফাইন্যান্সিং ডিসিশন মানে কোথা থেকে ফান্ড কালেক্ট করব। লোন নিতে পারি, ইকুইটি শেয়ার ইস্যু করতে পারি, প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারি, তো কোথা থেকে কালেক্ট করব? সস্তা টাকা কালেক্ট করব নাকি এক্সপেন্সিভ টাকা কালেক্ট করব, এটা তোর ডিসিশন। সস্তা টাকার সাথে ওই রিস্ক আছে না, ইন্টারেস্ট পে করতে হবে। ইনভেস্টমেন্ট মানে কোথায় ইনভেস্ট করব টাকাটা, যেখানে হাইয়েস্ট রিটার্ন পাবো, একদম জুয়া খেলবো। হ্যাঁ বলছে, আরে জুয়া খেলবো না, হাইয়েস্ট মেবি রিটার্ন, ডুবেও তো যাবার চান্স, পসিবিলিটি অনেক হাই। ঠিকঠাক মানে রিস্ক ফ্যাক্টরটা দেখছিস, টাকা কালেক্ট করাতেও রিস্ক ফ্যাক্টর ইনভলভ আছে, ইনভেস্ট করাতেও রিস্ক ফ্যাক্টর ইনভলভ আছে। মানে যেখানে সেখানে ইনভেস্ট করে জুয়া খেলে নিলেই হলো না। বড়নগর বাজারে সকালবেলা দেখবি 60টা খেলা হয়, 10 টাকা ইনভেস্ট করবি, 90 টাকা পাবি, তো ওখানে গিয়ে টাকা লাগাবো না। আচ্ছা, ডিভিডেন্ড ডিসিশনটা একটু বোঝ, তোদের একটু টাফ লাগতে পারে। পয়সা কামানোর পর ব্যাংক থেকে লোন নিলে আই হ্যাভ টু পে ইন্টারেস্ট, আর ইকুইটি শেয়ার ইস্যু করলে শেয়ার হোল্ডারদেরও ইন্টারেস্ট পে করতে হয়, তো ওটাকে ইন্টারেস্ট না বলে ওয়ার্ডটা ইউজ করা হয় ডিভিডেন্ড, বিকজ পয়সা কামালে ওকে দেবো, পয়সা না কামালে ওকে দেবো না, ডিভিডেন্ড ওয়ার্ড ইউজ করা হয়। তো এই ডিভিডেন্ড ডিসিশন মানে কি, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেবো কি দেবো না, এইটাও একটা ডিসিশন। ধর আমার কোম্পানি খুব গ্রোয়িং স্টেজে আছে, তাহলে তো আমার ফান্ড দরকার, তো শেয়ার হোল্ডারদের তখন ডিভিডেন্ড দেবো না, সেই টাকাটা আমি বিজনেসে ইনভেস্ট করব যাতে গ্রোথ আরও ম্যাক্সিমাম হয়। আর যখন দেখবো মডারেট গ্রোথ আছে, বা শেয়ার হোল্ডাররা আমার উপর রেগে যাচ্ছে, শেয়ারের মার্কেট প্রাইসও বাড়ছে না, বা কিছু প্রবলেম হচ্ছে, কোম্পানি আমার শেয়ার বিক্রি করে দিচ্ছে, তখন ওদের ডিভিডেন্ড দেবো। সবাইকে খুশি করে রাখতে হবে, সবাইকে খুশি করে নিয়ে চলতে হবে, তো এটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন, দেবো কি দেবো না। তারপরে 5 ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ওই সেম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে ফাংশনস ফিচার্স ছিল সেমই হবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ইম্পর্টেন্স টু গ্র্যাব দ্য অপরচুনিটি ক্রিয়েটেড ইন দ্য মার্কেট, তারপরে তোর টু রান দ্য বিজনেস স্মুথলি। তো এই পয়েন্টসগুলোই একটুখানি দেখে নিবি বই থেকে। এটা 5খানা ইম্পর্টেন্স দিয়েছে না। ডিসকাস দ্য ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। কি কি ফ্যাক্টরস অ্যাফেক্ট করে, তোর কোম্পানি গ্রোয়িং স্টেজে না বিগিনিং স্টেজে, সেটা ডিপেন্ড করে। তোর টার্নওভার কত, তোর প্রফিটাবিলিটি কি আছে, তুই কেমন মানুষ, রিস্ক টেকার নাকি কনজারভেটিভ, নাকি হাই রিস্ক নিস বিজয় মালিয়া, লোনের পর লোন নিচ্ছিস যে পালিয়ে যেতে হবে, তো কেমন মানুষ তার উপরেও ডিপেন্ড করে। তারপরে তোর কোম্পানির আরও শেয়ার হোল্ডার্স, বোর্ড অফ ডাইরেক্টরসরা কি বলছে সেইগুলোর, তোর কোম্পানির সাইজ কত, বড় কোম্পানি না ছোট কোম্পানি, তার উপরে ফ্যাক্টরসগুলো ডিপেন্ড করে। যদি কংগ্লোমারেট কোম্পানি হয়, মানে গ্রুপ কোম্পানি টাইপের, তখন লোন নেওয়া ভালো, তোর এই কোম্পানিতে প্রফিট না হলে ওই কোম্পানির প্রফিট দিয়ে এখানে ইনভেস্ট করতে পারবি।
যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মুকেশ আম্বানির কোম্পানি, ওই জামা কাপড়ও বিক্রি করছে, জলও বিক্রি করছে, জলে প্রফিট না হলে জামা কাপড়ের প্রফিট এখানে পুশ করবে, ওইভাবে তো বিজনেসগুলো গ্রো করছে। জিও যখন এত কোটি টাকা দিয়ে কোম্পানি সেট আপ করেছিল, টাওয়ার সেট আপ করলো, আমাদের ফ্রিতে কিভাবে দিচ্ছিল? তেল বিক্রি করে পয়সা কামাচ্ছে, সেই টাকাটা এখানে ইনভেস্ট করছে। আচ্ছা, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল মার্কেট? বরানগর বাজার দেখেছিস তো? এটা কি বাজার? সবজি মাছ মাংসের বাজার। ফাইন্যান্সিয়াল মার্কেট মানে হচ্ছে দ্য মার্কেট ওয়্যার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আর পারচেসড অ্যান্ড সোল্ড। আমার লোন দরকার, রিয়াঙ্কার কাছে অনেক টাকা আছে, তো আমরা দুজন এক জায়গায় এলে বেশি ভালো হবে না? ওর টাকাটা ইনভেস্ট হবে, আমার দরকার আমি পেলাম, ইকোনমিতে কাজে লাগছে, টাকাটা রোটেশন হচ্ছে। তো এই মার্কেটগুলোকে কি বলে? ফাইন্যান্সিয়াল মার্কেট। যে মার্কেটে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কেনা বেচা হয়, যেমন স্টক মার্কেট, স্টক মার্কেটটা ফাইন্যান্সিয়াল মার্কেট। আচ্ছা, তারপরে কি আছে? হোয়াট ইজ ডেরিভেটিভ মার্কেট? ফিউচার অ্যান্ড অপশন শুনেছিস? F&O। একটু এটা কঠিন, বোঝার চেষ্টা করবি। ফিউচার, অপশন, ফরওয়ার্ড, এগুলোকে কি বলা হয়? ডেরিভেটিভ মার্কেট। ধর এটা ধর একটা ফার্মার, ঠিক আছে? ও ধর খুব বাজে ছবি আঁকছি, প্লিজ সরি, আঁকতে পারছি না। আলু চাষ করছে, আরে রুট সমেত। আলু তো মাটির ভেতরে থাকে। হ্যাঁ, এটা রোহিত। ধর রোহিত আলু চাষ করছে, ঠিক আছে? আলুর, এই চুপ কর। আলুর মার্কেটে রেট চলছে 20 টাকা কেজি। এবার আমি এলাম, আমার আর রোহিতের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে। রোহিতের মনে হচ্ছে ফিউচারে আলুর দাম কমে যাবে, আমার মনে হচ্ছে ফিউচারে আলুর দাম বেড়ে যাবে। আমরা একটা এগ্রিমেন্ট করলাম, তোর আলু যখন হয়ে যাবে তুই আমাকেই বিক্রি করবি। কত টাকাতে? 20 টাকাতে। ফিউচারে যা দাম হোক, ফিউচারে যাই দাম হোক, 20 টাকা থাকুক, 25 টাকা হোক, 22 টাকা হোক, 15 টাকা হলেও আমি তোর দিয়ে 20 টাকায় কিনবো। তো রোহিতও খুশি, আমিও খুশি, রোহিতের মনে হচ্ছে দাম কমে যাবে। ধর ফিউচারে দাম হয়ে গেল 15 টাকা, তাহলে রোহিতের লাভ হয়ে গেল, আমার কি হয়ে গেল? লস। তো এই রোহিত আর আমার মধ্যে কন্ট্রাক্ট হচ্ছে, কন্ট্রাক্ট আজকে হচ্ছে কিন্তু এক্সিকিউট হবে ফিউচারে, তো এই জন্য এটাকে ফিউচার বলা হয়। আর অপশন কেন বলা হচ্ছে? অপশন বলার কারণ হচ্ছে আমি তখন রোহিতকে বললাম যে ছাড়, 5 টাকা লস হয়ে গেছে, তোর আলু তুই বিক্রি করে দে মার্কেটে, এনে 5 টাকা পার কেজির হিসাবে আমি তোকে দিয়ে দিচ্ছি, আমার যেটা লস হচ্ছে। আমি আলুটা নিয়ে কি করব? রিয়েল লাইফে কি হয়, এরকম কোনো আলু কিছু থাকেই না, জাস্ট নর্মাল ট্রেড করা হয়, সেটাকেই ফিউচার অ্যান্ড অপশন বলা হয়। এটা একটু খুব সিম্পল বললাম আমি, আর একটু কমপ্লিকেটেড হয়। প্রিমিয়ামের ব্যাপারটা আমি এখানে ডিসকাস করিনি, তো তোদের অত লাগবেও না, তোদের উঁচু ক্লাসে আবার থাকবে। আবার পরের কোনো ভিডিওতে ডেরিভেটিভ মার্কেটটা সেপারেটলি একটা ভিডিওতে ডিসকাস করব। বাস 40 অবধি পার্ট 2 কমপ্লিট। পার্ট 3-তে আমরা 41 থেকে ডিসকাস করব। বন্ধ হয়নি?